প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। আজকে আমার নোটের ল 03, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, 1908 সালের তামাদি আইন। সিলেবাসটাতে যদি একটু আমরা চোখ বুলিয়ে নিই, সেক্ষেত্রে অবজেক্টিভস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ডেফিনেশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। লিমিটেশন অফ সুটস, অ্যাপিল অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে। আর লিগ্যাল ডিজেবিলিটি এবার সবচেয়ে মানে বড় প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে বেশি, তথ্যীয় বা থিওরিটিক্যাল প্রশ্ন। কম্পিটিশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, এখান থেকে 12, 14 এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। গ্রাউন্ডস অফ এক্সটেনশন মানে পাঁচ ধারা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সাসপেনশন অফ লিমিটেশন, ওয়েভার অফ লিমিটেশন, ইফেক্ট অফ ফ্রড, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। ইফেক্ট অফ পেমেন্ট দরকার নেই। এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, এখান থেকে আসতে পারে। কন্টিনিউইং ব্রিচ অফ অ্যান্ড রংস, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। অ্যাডভার্স পজিশন হয়তোবা সংজ্ঞা আকারে আসতে পারে। অ্যাকুইজিশন অফ ইজমেন্ট, ইজমেন্ট থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, অ্যাডভার্স পজিশন 28 ধারা, ইজমেন্ট হচ্ছে 26 এবং 27 ধারা। এই যে ইজমেন্ট এবং অ্যাডভার্স পজিশন দুইটা কিন্তু দখল বলে কোনো সম্পত্তির মালিকানা অর্জন, বুঝতে পেরেছেন? জি জি। তো দখল বলে সত্ত্ব অর্জন, এটাকে ইংলিশে বলে প্রেসক্রিপশন। যদি প্রশ্ন এভাবে আসে প্রেসক্রিপশন কাকে বলে, তখন আপনাকে এই দখল বলে সম্পত্তি অর্জনকে প্রেসক্রিপশন বলে এভাবে উত্তর করতে হবে, এবং আপনাকে আলোচনা করতে হবে ইজমেন্ট এবং অ্যাডভার্স পজিশন। ঠিক আছে? আচ্ছা। এবং ফার্স্ট শিডিউলের যে শুট, অ্যাপিল এবং অ্যাপ্লিকেশনের যে পিরিয়ড, এখানে আমি আপনাদেরকে যেগুলো নোটে দিয়েছি সেগুলো দেখতে হবে। সেগুলোকে টার্গেট করে আপনাকে প্রশ্ন আসতে পারে, থিওরিটিক্যাল হোক প্রবলেমেটিক হোক। এই গুরুত্বপূর্ণ মেয়াদ কিন্তু আপনার লাগবেই, তাই না? জি। এখন চলে যাই যে এখানে টপিক টপিক আমি কিছু কমিয়ে দিয়েছি আমার লাস্ট এক্সক্লুসিভ শর্ট নোটে। তো যেগুলো কমিয়ে দিয়েছি, যেগুলো রাখিনি এর মধ্যে, সেটা আপনি এই মুহূর্তে না পড়লেও হবে, কিন্তু যেগুলো নোটে সাজেশনে রেখেছি সেগুলো মাস্ট ভালোভাবে পড়বেন। প্রথমে নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, এখানে বোঝানোর কিছু নাই, পড়ে নেবেন। দুইটা মাত্র প্রশ্ন আছে, তবে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। লিগ্যাল ডিজেবিলিটি এবার সবচেয়ে টপ প্রায়োরিটি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই আমার মনে হচ্ছে। যদি প্রশ্ন মানসম্মত হয়, এখান থেকে প্রশ্ন করা উচিত। ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, হুবহু এভাবে আসতে পারে, সেটা আমি বলবো না। 6, 7, 8, 9, যেমন এখানে আইনগত অক্ষমতা বা বৈধ অক্ষমতা বা অপারগতা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসতে পারে। ইংলিশ হচ্ছে লিগ্যাল ডিজেবিলিটি কাকে বলে। আচ্ছা, জি এখানে অক্ষমতা নীতিসমূহ আলোচনা করুন, তার মানে 6, 7, 8, 9 তিনটাই আপনাকে আলোচনা করতে হবে, চারটাই ধারা আলোচনা করতে হবে। ঠিক আছে? এখানে আচ্ছা। সীমাবদ্ধতা, নীতির সীমাবদ্ধতা বলতে এখানে 8 এবং 9 আলোচনা করতে হবে। 8-এ হচ্ছে ওই যে ব্যতিক্রম, এবং 3 বছরের বেশি সময় দেওয়া যাবে না, এবং অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর 9 ধারা হচ্ছে একবার সময় শুরু হলে আর সেটা থামবে না, যেটা এই যে 4-এ সময়ের অবিরাম চলন। ঠিক আছে? জি। এখানে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, থিওরিটিক্যাল প্লাস প্রবলেমেটিক প্রশ্ন একসাথে আসতে পারে। তো লিগ্যাল ডিজেবিলিটি কি? 6 ধারায় বলা আছে যে 3 প্রকার ব্যক্তি আইনত অক্ষম মামলা করার জন্যে: নাবালক বা উন্মাদ, নাবালক বা মাইনর, উন্মাদ বা ইনসান, জড়বুদ্ধ বা ইডিয়ট। এই 3 প্রকার ব্যক্তি। ঠিক আছে? আর এই 6 ধারার বিধান প্রযোজ্য কোন ক্ষেত্রে? মূল মামলা বা কার্যক্রমে। আর ডিক্রি জারির যে অ্যাপ্লিকেশন, সেখানে এখন ডিক্রি জারির অ্যাপ্লিকেশন মূল মামলার আন্ডারেই করা হয়, কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়, অটোমেটিক হয় না। বুঝতে পেরেছেন? জি। এখন কোনো ব্যক্তি যদি কোনো অক্ষমতা থাকে, একটা অক্ষমতা থাকা অবস্থায় যদি আরেকটা অক্ষমতায় পতিত হয়, যে সে কি ছিল, নাবালক ছিল, সাবালক হওয়ার আগে আবার উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হওয়ার পরে সে নাবালকত্ব
হারিয়ে সাবলকত্ব অর্জন করলো, মানে 18 বছর পূর্ণ হলো কিন্তু সে উন্মাদ অবস্থাতে আছে, সেক্ষেত্রে কিন্তু তার লিগ্যাল ডিসেবিলিটি কন্টিনিউ করছে, তার মানে তার জন্য তামাদির মানে মেয়াদ গণনা বন্ধ থাকবে। স্থগিতই থাকবে। তার মানে 6 ধারার মূল বক্তব্য, এই তিন প্রকার ব্যক্তির বিরুদ্ধে তামাদির গণনার যে মেয়াদের যে ঘড়ি সেটা থেমে থাকে, টিক টিক করে চলতে শুরু করে না। কিন্তু একটা নাবালকত্ব থেকে সে সাবালকত্ব হয়ে 2 দিন পরে যদি আবার উন্মাদ হয়ে যায়, ওই 2 দিনের মধ্যে মামলা করতে হবে, না হলে 9 ধারা বা সাপোর্ট করবে না। কারণ 9 ধারা ওই দুই জি। দিন সময় চলতে শুরু করলো আর থামবে না, তাই না? জি। নীতিসমূহ নীতিসমূহ মূলত 6-7 ধারা আলোচনা করলে হবে। নীতিসমূহকে আপনারা এখানে লিখে রাখতে পারেন সুবিধা। আইনগত অক্ষমতার সুবিধা মানে 6-7 ধারা আলোচনা করতে হবে, আর অসুবিধা হচ্ছে 8 এবং 9 ধারা আলোচনা করতে হবে, ঠিক আছে? জি। 6 ধারা কি জিনিস বললাম, 8 ধারাটা কি জিনিস, সরি 7 ধারাটা কি জিনিস, একাধিক ব্যক্তি থাকবে কি অক্ষম, তার মধ্যে জি। 3, 4, 5 জন একাধিক ব্যক্তি অক্ষম থাকবে, তার মধ্যে যদি একজনও সক্ষম হয় তার জন্য তামাদের মেয়াদ যেহেতু চলতে থাকবে, তাই সকলের জন্য তামাদের মেয়াদ চলতে থাকবে। অনেকটা পেনাল কোডে 34 ধারার মতো, জয়েন্ট লাইবিলিটি নাকি? জি। জি। তো একজনের জন্য সময়ের মেয়াদ গণনা শুরু হবে, তাই সকলের জন্য সময় মেয়াদ গণনা শুরু হবে। এখানে 7 ধারা আলোচনা করেছি, আবার এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, উদাহরণ পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ব্যতিক্রম বা সীমাবদ্ধতা বা এটা অসুবিধাও বলতে পারেন, লিমিটেশনস, তাই না? আট জি। ধারায় কি বলা হচ্ছে, 6-7 ধারায় যেটাই বলা হোক না কেন সেটা প্রিয়াম্পশন মামলার জন্য বা অগ্রকয়ের জন্য প্রযোজ্য না, এটা একটা অসুবিধা। যে অগ্রকয়ের মামলায় কোনো নাবালক কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না, কোনো উন্মাদ সুবিধা পাচ্ছে না, কোনো জড়বুদ্ধ ব্যক্তি সুবিধা পাচ্ছে না। সে সুস্থ হওয়ার পর যদি বলে যে আমার তো একটা প্রিয়াম্পশন মামলা করার অধিকার তৈরি হয়েছিল, কিন্তু ওই সময় তো আমি নাবালক ছিলাম, মামলা করতে পারিনি, আমাকে সময় সুযোগ দেন, দিবে না, ঠিক আছে? জি। আর তারপরে বলছে যে নাবালকত্ব শেষ হয়ে যাওয়ার পরে বা উন্মাদ বা জড়বুদ্ধ অর্থাৎ লিগ্যালি ডিজেবিলিটি থেকে অবসান পাওয়ার পরে সে আনলিমিটেড সময় পাবে না। একটা মামলা করার যদি স্বাভাবিক সময় 12 বছর হয়, 12 বছর সে পাবে না, সর্বোচ্চ 3 বছর সময় পাবে। তার মানে এটাও কিন্তু একটা একটা সীমাবদ্ধতা সীমাবদ্ধতা, অসুবিধা। বা অসুবিধা, ঠিক আছে? এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া আছে। উদাহরণ কেন দেওয়া জরুরি, কখন উদাহরণ দিব? প্রশ্নের নম্বর যদি বেশি থাকে এবং আপনার হাতে সময় যদি বেশি থাকে, উদাহরণ মাস্ট। আর প্রশ্নের নম্বর আচ্ছা। কম, 2 বা 3 নম্বর দিচ্ছে, উদাহরণ দেওয়ার দরকার নাই। সময় নাই, নম্বর বেশি, তা উদাহরণ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তবে উদাহরণ দিলে জি। নম্বর বেশি পাওয়া যাবে, এটা ডেফিনেটলি। সময়ের অবিরাম চলন 9 ধারায় একবার চলতে শুরু করেছে আর থামবে না। কেন চলতে শুরু করেছে? কারণ সে নাবালক থেকে সাবালক হয়েছে, তারপরে 2 দিন পরে অসুস্থ হয়ে সে উন্মাদ হয়ে গেছে বা জড়বুদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে পরে আর সে সুবিধা পাবে না। মানে তার জন্যে দ্বিতীয় বা পুনরায় নাবালক মানে পুনরায় আহ, বৈধ অপারগতায় সে পতিত হলেও আর কি না, সুযোগ পাবে না, ঠিক আছে? জি। প্রবলেমেটিক প্রশ্ন ফাইনাল টাচ নোটে আমরা পড়ব। টপিক 3, এক্সক্লুশন অফ টাইম বা সময় বাদ দেওয়ার বিধান। 4 ধারাতে সময় বাদ দেয় কোনটা? একদিন সময় পাওয়া যায় না, তাই এটা বাদ দেওয়ার মধ্যে আমরা ধরেছি। 5 ধারায় মূল মামলা ছাড়া অন্যান্য মামলায় কি বিলম্ব মওকুফ করা হয়। এখানে 5 ধারা আমরা আলোচনা করব না, থিওরিটিক্যালে 5 ধারা প্রযোজ্য না, কিন্তু পার্থক্য আমরা রেখেছি। তারপরে প্রবলেমেটিক প্রশ্নে আসতে পারে। তাছাড়া থিওরিক্যাল প্রশ্ন এবার 5 ধারা থেকে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, আসবে না হয়তোবা। 12 ধারা, 4 ক্ষেত্রে সময় বাদ যায়। 13 ধারা, 14 ধারা, ভিন্ন আদালতে যদি মামলা দায়ের করে তামাদিতে বারিত হয়ে যায় সেক্ষেত্রে মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। 15, 16 এগুলো। 18 ধারাটা খুব একটা প্রযোজ্য নয়, প্রবলেমেটিক প্রশ্নে সব আমাদের পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, অর্থাৎ ধারা আপনাকে মুখস্থ করতে হবে। এমসিকিউ যেমন ধারারা মুখস্থ করেছিলেন, জি। এই ধারাগুলো আপনার এবার কাজে লাগবে। 12 ধারার আলোকে তামাদি মওকুফের পরিধি কি বা সময় বাদ দেওয়ার নিয়ম কি, তাই না? জি। এখানে বলছে যেদিন হতে গণনা শুরু ও কার্যধারা নকল পেতে ব্যপ্ত সময় গণনা হতে বাদ যাবে। আচ্ছা, এখানে দুইটা জিনিস কেন? একের মধ্যে দুইটা জিনিস আছে না? যেদিন থেকে জি গণনা স্যার। শুরু, এই গণনা শুরু কোন দিন থেকে? যে কোনো ক্ষেত্রে সেটা আপনার পারবে। কি হতে পারে, কজ অফ অ্যাকশন শুরু হয়েছে যেদিন থেকে, সেই দিনটা বাদ যাবে। কজ অফ অ্যাকশন যদি জি। সন্ধ্যাতে শুরু হয়, সেদিন কি মামলা করতে পারবো সন্ধ্যাবেলা? না। বিকেলে যদি শুরু হয়, আমি যদি 1 ঘন্টা সময় পাই, 1 ঘন্টার মধ্যে আমি কি করব? আইনজীবী ধরবো জি। না মামলা লিখবে, তাই না?
তার মানে যেই জি। দিন সময় শুরু হচ্ছে, সকালে শুরু হোক, দুপুরে হোক আর রাত্রে হোক, সেই দিনটা আমাকে বাদ দিতে হবে। কারণ দিনের শুরুতেও হতে পারে, দিনের শেষেও হতে পারে, আমি সেই দিন মামলা দায়ের করার সময় নাও পেতে পারি, অফিস টাইম পার হয়ে যেতে পারে। এই সেন্সে কজ অফ অ্যাকশন সৃষ্টির দিনটা বাদ যাবে। তাই যেদিন থেকে গণনা শুরু হচ্ছে সেদিন বাদ যাবে। আর কার্যধারা নকল পেতে ব্যপ্ত সময় গণনা হতে বাদ যাবে, এটা কিন্তু কিসের ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে, তাই না? জি। এটা আপিল বা রিভিশন এগুলোর ক্ষেত্রে। রায় ঘোষণার দিন গণনা হতে বাদ যাবে, যেদিন রায় ঘোষণা করলো সেদিন বাদ যাবে। রায়ের নকল পেতে ব্যপ্ত সময় গণনা হতে বাদ যাবে। আচ্ছা, এই যে এইখানে রায়ের নকল আর উপরে কার্যধারার নকল, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? রায়ের নকল আর কার্যধারার নকল, হুম। এটা তো খুব বেশি আলাদা করে বলতে পারছি না স্যার। কার্যধারাতে কোনো আদেশ দিল, উপরে লিখে রাখেন আদেশ, আদেশের নকল। আর রায়ের নকল মানে মামলা তো জাজমেন্ট হয়ে গেছে, শেষে। সিভিল মামলাতে হলে রায়ের সাথে ডিক্রি যোগ হবে, আর ক্রিমিনাল মামলা হলে শুধু রায়, কারণ এটা সিভিল আচ্ছা, ক্রিমিনাল তাহলে উভয় এখানে ক্ষেত্রে প্রযোজ্য। কার্যধারা বলতে আমরা কার্যধারা বলতে আপনার রয়েছে যেমন কোনো ক্রোক টোক বা এই যে অস্থায়ী বিভিন্ন যেটা বিভিন্ন ধার্য মানে তারিখে আমি একটা দরখাস্ত দিলাম সিভিল মামলায়, নামঞ্জুর করলো, সেটার বিরুদ্ধে আমি জি। যাব, তাহলে এখানে আদেশ। কার্যধারা বলতে কোনো একটা ধার্য তারিখে কোনো আদেশ দিয়েছে, সেটার বিরুদ্ধে আমি যাব। ঠিক আছে? ক্লিয়ার আচ্ছা। হলো বিষয়টা? জি স্যার। আর রায়ের বলতে এখন দুইটা শুনে একই রকম মনে হতে পারে, কিন্তু একটু পার্থক্য আছে। তার মানে 1 নম্বর পয়েন্টটা কি? কার্যধারা হচ্ছে একটা নির্দিষ্ট ধার্য তারিখে কি আদেশ দিয়েছে, সেই আদেশের বিরুদ্ধে আমি যেতে চাচ্ছি, তাই ওই যেদিন আদেশ দিল সেই দিনটা বাদ যাবে। এবং ঠিক আছে। ওই আমি নকলের দরখাস্ত দিলাম, নকল পেতে আমাকে যে কয়টা দিন নষ্ট হলো আমার, সেই দিনগুলো বাদ যাবে। রোয়েদাদ বা শ্রম আদালত বা সালিসের রায়, তো রোয়েদাদের ইংরেজি হচ্ছে অ্যাওয়ার্ড, বা অ্যাওয়ার্ড বা রোয়েদাদ, এটা এটা কি জিনিস? কোনো শ্রম আদালতে যদি কোনো রায় দেয় সেটা, অথবা সালিসে যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা, এর নকল পেতে যে সময় সেটাও বাদ যাবে, কারণ এটার বিরুদ্ধে কি করা যেতে পারে? আপিল করা যেতে পারে, তাই না? জি। 5 এবং 12 ধারার মধ্যে পার্থক্য, এটা অলরেডি দিয়েছিলাম, তাই না? জি, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, এখানে শিরোনাম, শিরোনামে ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ, আর এখানে হচ্ছে আইনানুগ কার্যধারায় যেই সময় গণনা হতে বাদ দিতে হবে। ঠিক আছে, অনেকেই লিখেছে যে 12 ধারার শিরোনাম হলো ক্ষেত্র বিশেষে মেয়াদ বৃদ্ধিকরণ নয় বরং। তা কেন আপনাকে ডিরেক্ট শিরোনাম লিখতে হবে? নয় বরং লেখা দরকার নাই, ঠিক আছে? বিষয়বস্তু আচ্ছা। মেয়াদ বৃদ্ধি বিলম্ব মওকুফ করে, আর এখানে মেয়াদ বৃদ্ধির বিষয় না, বরং কার্যধারার সময় গণনাপূর্বক তা বাদ দেওয়া। কতদিন বাদ দিতে হবে সেটাকে চিন্তা করে সেটা বাদ যাবে। তামাদিতে বারিত, তামাদিতে বারিত হওয়ার পর 5 ধারার প্রসঙ্গ আসে, তার আগে 5 ধারার প্রসঙ্গ আসেই না, তাই না? জি। আর তামাদিতে বারিত হওয়ার পূর্বেই কিন্তু 12 ধারা হিসাব নিকাশটা করে ফেলা হয়, কারণ সেখানে আমি মামলা বা দরখাস্ত লিখবো, সেখানে আমাকে তো উল্লেখ করতে হবে, তাই না? ক্ষমতার প্রকৃতি, 5 ধারা বিবেচনামূলক ক্ষমতা বলে আদালত সময় মঞ্জুর করে, কিন্তু 12 ধারা বাধ্য করতে, কারণ এটা তো আদালতেরই ভুল, তাই না? বা আদালতই জি। অনেক সময় নকল আদালতের পেতে, কাজ করা আছে। কোনো সময় নকল পেতে সময় লাগবে 2 দিন, কখনো সময় নকল পেতে সময় নেবে 15 দিন, কোনো সময় 2 মাস। এই যে 2 মাস 1 মাস সময় লাগলো, এটা কি আমার গাফলতি? আমি তো দরখাস্ত ঠিকই দিয়েছি। তো এটা কোনো একটা কারণ থাকতে পারে, অথবা স্টাফের গাফলতি থাকতে পারে। স্টাফের গাফলতি মানে কোর্টের গাফলতি, তাই না? কারণ স্টাফ জি। কোথাকার? কোর্টের। তাই সেটা জি। আমরা জি। মক্কেল বা উকিলরাই দায় নিব না, কোর্টকেই নিতে হবে। তাই সেই সময়টা 12 ধারা অনুসারে বাদ দিতে হবে। বিলম্ব মওকুফের শর্ত, এটা হচ্ছে যথেষ্টকরণ 5 ধারায়। আর এখানে যেটা প্রতিটা মোকদ্দমায় আলাদা আলাদা ঘটনা হতে পারে, আলাদা আলাদা পরিস্থিতি বা প্রেক্ষাপট হতে পারে। আর এখানে 12 ধারায় যথেষ্ট কারণ ধারণাটি অনুপস্থিত, এখানে যথেষ্ট কারণ বলে কোনো কিছু নেই, স্পষ্ট এই এই দিন বাদ যাবে, তাই না? জি। এখানে কোনোটা যথেষ্ট কারণ, কোনোটা যথেষ্ট কারণ নাই, এই ধারণাই নাই এখানে। মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্যতা, 5 ধারা প্রযোজ্য নয়, 12 ধারা অবশ্যই প্রযোজ্য। বিশেষ আইনের ক্ষেত্রে যদি 5 ধারা প্রযোজ্য করা হয় সেক্ষেত্রে প্রযোজ্য, না হলে না। আর 12 ধারা সব ক্ষেত্রে প্রযোজ্য। বিলম্বের দায়, এটা হচ্ছে পক্ষগণ বা আইনজীবী এক্ষেত্রে দায়ী। আর 12 ধারা হচ্ছে কার্যধারার, আদালত।
তো এখানে 8টা পয়েন্ট দিয়েছি, 5 নম্বরের জন্য আসলে অন্তত 6টা বা 7টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন। 7-এর জন্য আসলে বেশি দিবেন। আমি তো দিয়েছিলাম 2.5 নম্বরের জন্য, 4 নম্বরের জন্য, তাই না? 5 এবং 12 পার্থক্য, 5-এর বিষয়গুলো তো জানলাম। সরি, 14। 14টা হচ্ছে ভুল এখতিয়ারবিহীন আদালতে, অর্থাৎ ভুল আদালতে সরল বিশ্বাসে যে মামলা দিলাম, দেওয়ার পরে সেটা পরে জানা গেল যে মামলাটা ফেরত আসছে, তাই না? কারণ ভুল আদালতে জমা দিয়েছে, অ্যাডমিট হলো না মামলাটা। তো এভাবে ফেরত দেওয়ার সময় যদি বেশি হয়ে যায় এবং ওই সময় যদি মামলা তামাদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা অজুহাত নিয়ে আসা যাবে যে আমি তো ভুল আদালতে গিয়েছিলাম। এই অনেকটা পিলে অফ এলিবির মতন, অন্যত্র থাকার অভিযোগ, মানে ওজুন, তাই না? অন্যত্র থাকার জি জি অজুহাত। স্যার, অন্য আদালতে যে আমার সময় নষ্ট হয়েছে, তাই না? ব্যাপারটা জি এরকম। তো সেটা বাদ যাবে, মূল মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। হ্যাঁ, এখানে 14 ধারায় বাধ্য, যেমন 12 ধারায় বাধ্য, এখানেও অনুপস্থিত, অনেকটা 12 ধারা কাছাকাছি, এটা মূল মামলা প্রযোজ্য। 14 ধারা সর্বদা আইনের ক্ষেত্রেও প্রযোজ্য, বিশেষ আইনের ক্ষেত্রেও কিন্তু 14 ধারা প্রযোজ্য হবে, তাই না? তামাদি গণনার বিধানাবলী আইনের কার্যধারা, এখানে 12 ধারা প্রথমে পড়তে হবে। 12 ধারা তো কি জিনিস দেখলাম। 15 ধারা কি বলা হচ্ছে, কোনো আদালতে যখন কোনো কার্যক্রম স্থগিত থাকে, সেই ক্ষেত্রে উক্ত স্থগিত স্থগিত আদেশের নোটিশ জারি ও স্থগিত স্থগিতাদেশটি প্রত্যাহার, মানে যেদিন স্থগিত আদেশ দেওয়া হলো এবং যেদিন প্রত্যাহার হলো, ওই উভয় দিন সহ মাঝের প্রতিটা দিনই তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে। বুঝতে পেরেছেন? অনেকটা চোদ্দ জি ধারার মতোই। 14 ধারা হচ্ছে ভুল আদালতে আমি জমা দিয়েছি, আর এটা ভুল আদালতে জমা দেওয়া হয়নি, এটা মামলাটা স্থগিত আছে, ঠিক আছে, বা কোনো কার্যক্রম স্থগিত আছে, সেই ক্ষেত্রে একটা সময়ের মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। মনে করেন যে একটা মামলা খারিজ হয়ে গেছে বা একটা ইনজাংশন নেওয়া হয়েছে, তো এইটা আবার উচ্চ আদালতে মিস কেস করে, মিস আপিল করে সেটা স্থগিত করে রাখা হয়েছে। বুঝতে পারেননি? জি জি তো স্থগিত করে রাখা হয়, সেক্ষেত্রে ওই 30 দিনের মধ্যে আসতে হতো। এই বিষয়টি তখন, এই যে যতদিন স্থগিত থাকবে, সেই ততদিন সময়টা 30 দিন থেকে বাদ যাবে। বুঝতে পেরেছেন? মানে যেদিন জি প্রত্যাহার হলো সেদিন থেকে আবার আমাকে নতুন করে গণনা চিন্তা করতে হবে। 13 ধারা, বিবাদী বাংলাদেশের বাইরে অবস্থান করলে সেক্ষেত্রে বিবাদী বাংলাদেশে আসার পরে জবাব দিবে। তো বিবাদীর জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, ঠিক আছে। 14 ধারা একটু আগে আমরা পড়লাম কি জিনিস, প্রবলেমেটিক প্রশ্ন আমরা ফাইনাল টাচ নোটে দেখছি। ইফেক্ট অফ ডেথ, অ্যাকনলেজমেন্ট, কোনো কিছু স্বীকার করে নিচ্ছে, স্বীকৃতি, পেমেন্ট বা পরিশোধ, এবং সাবস্টিটিউশন, মানে স্থলাভিষিক্তি বা কায়মোকাম। কায়মোকাম এমসিকিউ শব্দটা আসছিল, তাই না? জি স্যার। 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এইগুলোকে টার্গেট করে। প্রথমে 17, মৃত্যুর ফলাফল কি? একজন ব্যক্তি, একজন বাদী যদি মারা যায় সেক্ষেত্রে কি হবে? বাদী হিসেবে কোনো ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হওয়ার পূর্বে তার মৃত্যু হলে তার আইনানুগ প্রতিনিধি কর্তৃক মামলা করার যোগ্যতা অর্জন করার সময় হতে উক্ত মামলাটির তামাদির মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি ক্রিমিনাল মামলায় বাদী মারা যায় তখন কি হবে? ক্রিমিনাল মামলায় বাদী মারা গেলে স্যার, হ্যাঁ, একটা ক্রিমিনাল মামলায় যদি বাদী মারা যায় কি হয় বলেন? এটা তো সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, যে সিভিল মামলায় কাইমোকাম করা যায়, কিন্তু ক্রিমিনাল মামলায় কি কাইমোকাম করা যায়? মনে করেন বাদী একটা চেকের মামলা করলো, 10 লক্ষ টাকার চেক, আসামি বেঁচে আছে, বাদী মারা গেল, সেক্ষেত্রে মামলার কি হবে? জি। স্যার ওখানেও তো স্যার করা যাবে স্যার, করা যাবে না স্যার? কোন আইনে করা যাবে বলেন? তামাদি আইনের, তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা মনে আছে তো? জি জি, এটা মনে আছে স্যার। শুধু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? না, কিন্তু স্যার ওই যে তাহলে তো ওই ওই ব্যক্তি তো আইনগত অধিকার তাহলে তো হারিয়ে গেল স্যার, ওনার কোনো হ্যাঁ, না, সেটা মানে আপনি, প্রতিনিধি। আপনার যুক্তি হচ্ছে করা উচিত, কিন্তু কোন ধারাতে বলেন? কে কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন।
হ্যাঁ, নীলাপু হাত উত্তোলন করেছিলেন, আবার হাত নামাই নিলেন কেন? মাঝখানে আমি একটা মক্কেলের সাথে কথা বলে নিলাম। বলেন। স্যার, বলেন। আমি না এই ফৌজদারি মামলার ক্ষেত্রে স্যার কি বলে, ধরেন আসামি মারা গেলে স্যার মামলা তো শেষ স্যার, এটাই তো জানি স্যার। বাদী মারা গেলে? বাদী মারা গেলে প্রতিনিধি মামলা চালাবে স্যার। হ্যাঁ, চালাবে, কিন্তু কোন আইনে? ও কোন আচ্ছা, আইনে কোন বলা আছে? আইনে? কোন আইনে বলা আছে কথাটা? স্যার পড়ছি কিন্তু মনে পড়তেছে না স্যার, কোনো সব আইন ভুলে নাই। গেছি। কোনো আইন নাই। কিন্তু ক্রিমিনাল কিন্তু স্যার মামলায়, প্রতিনিধি হ্যাঁ, ক্রিমিনাল মামলায় প্রতিনিধি যুক্ত করা যায়, কিন্তু কোনো আইন নাই, জাস্ট দরখাস্ত দিতে হয়। আইন তাই নাই। স্যার? সিআরপিসি তে এই ধরনের কোনো আইন নাই। পুরো সিআরপিসি তো ওকে স্যার। পড়েছেন আপনারা, কোথাও আছে সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন নাই। না স্যার, স্যার এটা কোর্টে দেখা যায় স্যার, এটা ওই কিন্তু মানে বাস্তবে হয়। বইয়ে আমি আমারও আমারও একটা এরকম মামলা ছিল, আমি করেছি। স্বামী মারা গেছে, আমিও স্যার এটা দেখছি তো স্ত্রীকে বললাম। আমি সাবস্টিটিউট করে দিয়েছি। জি স্যার। আচ্ছা। বুঝতে পারছেন? কিন্তু বাস্তবে কোনো আইন নাই। আমি আইন পাইনি। হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেকটা ওই যে নারাজের মতো। জাস্ট মানে দরখাস্ত দিয়েছি, হ্যাঁ। প্র্যাকটিক্যালি আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা। সালাউদ্দিন ভাই, বলেন। স্যার, আপিলে আছে 431 আপিল। না, ওটা তো আপনি তো পন্ড, এটা তো পন্ড অ্যাবেট। বন্ধ। জি স্যার। একজনের পরিবর্তে আরেকজনকে প্রতিনিধি করা মামলা পরিচালনার জন্য। এখন সে যদি বেঁচে থাকে, সে ক্ষমতা দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মামলা চালাতে পারবে। সে যদি মরেই যায়, তা পাওয়ার অফ অ্যাটর্নি কে এক্সিকিউশন করবে? তাই না? না, বেঁচে থাকলে জি বাদী পরিবর্তন করা যায় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, কিন্তু সে তো মারাই গেল। সে পাওয়ার অফ অ্যাটর্নি তার সই করার জন্য তো আর কবর থেকে উঠে আসবে না, তাই না? জি সেই স্যার। সেই স্যার। আচ্ছা, বিবাদী হিসাবে কোনো ব্যক্তির মামলায় লিখিত জবাব দাখিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার অধিকার সৃষ্টি হওয়ার পূর্বে তার মৃত্যু হলে তার আইনানুগ প্রতিনিধি উক্ত যোগ্যতা অর্জন করার সময় হতে উক্ত মামলাটিতে জবাব দাখিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করার জন্য তামাদের মেয়াদ শুরু হবে। ঠিক আছে? তবে জি সম্পত্তির অগ্রক্রয়, সম্পত্তির স্থাবর স্থাবর সম্পত্তি দখল, বংশগত পদলাভ সংক্রান্ত মোকদ্দমায় উপধারা 1 ও 2 প্রযোজ্য নয়। কি বুঝলেন? মানে সময় পাওয়া যাবে না। জি। মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো স্বীকৃতি, লিখিত স্বীকৃতি আইনগত বৈধ কিনা। এখানে 19 ধারার ব্যাখ্যা 2 এর বিধান মতে 19 ধারার উদ্দেশ্য সাধনকল্পে স্বাক্ষরিত কথাটি দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তি স্বয়ং বা উক্ত ব্যাপারে যথাবিহিত রূপে তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বোঝাবে। আমরা কিন্তু, আইনজীবীরা কিন্তু প্রতিনিধি না। আমরা আইনজীবী কিন্তু মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত, কিন্তু আমি মক্কেলের কোনো প্রতিনিধি না। আমি কি বোঝাতে পারলাম? তাহলে মানে মক্কেলের প্রতিনিধি প্রতিনিধি হলে কি? দায় চলে আসবে। মক্কেলের প্রতিনিধি হলে প্রতিনিধি তো মনে দায় করেন চলে একটা আসবে। একটা কোম্পানি, একটা কোম্পানির মালিক নিজে না এসে তার একজন কর্মচারীকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে প্রতিনিধি হিসেবে পাঠালো। বুঝতে পেরেছেন? জি জি জি। মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনত বৈধ হবে যদি মক্কেল এরূপ কাজের জন্য তার নিযুক্ত আইনজীবীকে ক্ষমতা প্রদান করেন, মানে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। জাস্ট ওকালতনামা সই করলে হবে না। এখানে যদি মক্কেল তার আইনজীবীকে এরূপ কাজে স্বাক্ষর প্রদানের জন্য ক্ষমতা দিয়ে থাকে, সেক্ষেত্রে মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনগতভাবে বৈধ হবে, অন্যথায় তা বৈধ হবে না। সাধারণত একজন আইনজীবী আদালতে মক্কেলের প্রতিনিধিত্ব করেন, তবে কোনো দায় বা দেনার লিখিত স্বীকৃতিতে স্বাক্ষর করা আইনজীবীর কাজ নয়। মনে করেন যে একটা দায়বদ্ধতা আছে, এটাতে স্বাক্ষর করা কাজ নয়। মনে করেন যে একটা মামলায় টাকা লেনদেন হলো, এক পক্ষ টাকা পেল, বাদী টাকা পেল, আসামি টাকা দিল, এখন 2 লক্ষ টাকা বুঝিয়া পাইলাম, এই কথাটা কাকে লিখতে হবে? মক্কেলকে লিখতে হবে, এবং মক্কেলই স্বাক্ষর দিবে। ঠিক আছে? জি এরকম আমার ক্ষেত্রে হয়েছিল একবার। জামিন ধরেছে আসামি, এখন আসামি বলছে যে স্যার টাকা আজকে নিয়ে আসেনি, গত ধার্য তারিখে বলেছিল আগামী ধার্য তারিখে আনবো, মামলা বদলি হয়ে বিচার ফাইলে আসছে, এখন বলছে স্যার আজকে তো টাকা আনিনি, আগামী ধার্য তারিখে আনবো, এরকম কথা বলছে। এবং জামিন নিয়েছে ঈদের আগের দিন, আগের কোর্টে, ঈদের আগের কোর্টে নিয়েছে, মানে ছুটির আগে। বুঝতে পেরেছেন? আমি জি। ফাইলিং করেছি ওইভাবে সিস্টেম করে,
মানে ডেট রেখেছি হচ্ছে ঈদের 2 দিন আগে, তার মানে যেদিন যেদিন লাস্ট কোর্ট। কেন? কারণ সেই দিন এসে সে ঈদ বাইরে করতে হবে তাড়াহুড়ো করে, আইনজীবী জামিন নেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে, তখন শুধু এই কথা শুধু মুখে বললেই হবে যে আপোষের শর্তে জামিন চাই। তাই যখন এটা বলবে আমি বলবো ঠিক আছে আপনি আপনার পিটিশনে লিখে দেন। এখন আইনজীবী যদি আপোষের শর্তে কথাটা লিখে, এখন ওখানে কে আছে? আসামি আছে, আসামি ওই নিচে স্বাক্ষর করতে হবে পিটিশনের নিচে। এখন হাতের লেখা কার জামিনের আপোষের শর্তে জামিন চাচ্ছে এই কথাটা আইনজীবী লিখতে পারে, কিন্তু তার নিচে স্বাক্ষরটা মানে ওই যে সত্যপাঠে যে স্বাক্ষরের মতন করে, আসামি। হ্যাঁ আসামি স্বাক্ষর করবে। কারণ ওই স্বীকৃতিটা কার? আসামির। কেন? যে আমি আপোষ করে নিব, আপোষ করতে পারেনি, আউট অফ কোর্ট, সে প্রথম ডেটে পরের মানে দ্বিতীয় ডেটে ঈদের পরে এসে আহ, মামলা বদলি হয়ে বিচার ফাইলে এসে 420-এর মামলা, টাকা কত নিয়ে আসছেন? ডিরেক্ট আদালত বলছে স্যার আজকে কোনো টাকা নিয়ে আসেনি। তো আচ্ছা সে আইনজীবী 3 জন দাঁড়ালো আমার বিরুদ্ধে, আমি বাদী পক্ষে। এখন স্যার বলছে আজকে টাকা না নিয়ে আসলে আমি কোনো কথা শুনবো না, আপোষের শর্তে জামিন চেয়েছেন, টাকা দেন অথবা বাদীকে কনভিন্স করেন। তো স্যার কোনো টাকা আনেনি। এখন পরে বলছে যে স্যার এখানে আমরা পরিস্থিতির শিকার হয়ে তো স্যার ওইভাবে জামিন নিয়েছিলাম, তো আসলে আমরা আপোষ করতে চাই না। এ কথা বললে হবে? আসলে বাদী কোনো টাকা তখন পাবে না, মানে পরে তখন স্টেপেল আপোষটা হয়ে যাবে তো। পরে তখন তো স্টেপেল হয়ে যাবে। ইস্তফেলের মতন হবে। তো পরে আর অস্বীকার করতে সে পারছে না, কারণ সে লিখিত দিয়ে দিয়েছে। তো এই যে লিখিত দিয়েছে, যদিও আইনজীবী কথাটা লিখেছে, কিন্তু এটা আইনজীবীকে লিখতে ক্ষমতা দিয়েছে অথবা নিজেই স্বাক্ষর করছে আসামি। আমি এই ক্ষেত্রে আসামিকে স্বাক্ষর করতে বলি। আসামি কথাটা না লেখো, কিন্তু কথা নিচে কে স্বাক্ষর করবে? আসামি। যৌতুকের আসামি। মামলায় আসামি পক্ষ টাকা দিচ্ছে, বাদী পক্ষ আজকে 10,000, কালকে 20,000, 30,000, 50,000 টাকা বুঝে পেলাম বলে স্বাক্ষর করে হাজিরাতে। বুঝতে পেরেছেন? জি। যদি এরূপ করার জন্য যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত হন তখনই তার এরূপ কাজ বৈধ হবে। এখন যেটা আমি বলতে লেগে শেষ করলাম না, সেদিন কি হলো, আসামিকে বলছে আপনি ভিতরে বসে থাকেন, 4টা পর্যন্ত কোর্ট, 4টার মধ্যে যদি টাকা জমা দেন তাহলে আপনার জামিন মঞ্জুর, আর না দিলে আপনি জেলখানায় যাবেন। আমি মঞ্জুর অমঞ্জুর কিছুই লিখলাম না, ঠিক আছে? একটা শর্ত দিল। আচ্ছা এখন আমি বললাম আমি আসামি পক্ষের আইনজীবীকে বললাম যে টাকা নিয়ে আহ, বাসায় ফোন দেওয়ার ব্যবস্থা করেন, টাকা যদি আনে তাহলে আমার আপত্তি নাই, কারণ আমাকে কোনো হিয়ারিং তো করা লাগলো না আমার পক্ষে। আসাদ ভাই আঁকা কি হচ্ছে? স্ক্রিনে দাগ দিচ্ছেন। আসাদ ভাই দয়া করে স্ক্রিনে দাগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন। তো তারপর কি হলো, 3টার দিকে টাকা নিয়ে আসছে, আসামি বসে আছে আর আমার বাদী বলছে আমি এতক্ষণ বসে থাকতে পারবো না, চলে গেলাম। বলে যান, না দিলে জেলখানায় যাবে। পরে টাকা নিয়ে আসছে 50,000, এখন চলে গেছে। তো এখন আসামি পক্ষের আইনজীবী আমাকে ফোন দিয়েছে যে আপনি আছেন? তো হ্যাঁ আমি আছি, কিন্তু আমার তো বাদী নাই, তো একটু আসেন না, নাহলে তো জেলখানায় চলে গেল। তো আমি গেলাম। এখন আচ্ছা আমাকে বলছে যে আপনি টাকা নিবেন, জজ ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন। তো স্যার আমি তাহলে বাদীর পক্ষে স্বাক্ষর করে টাকা নিচ্ছি। তো তবে আমি স্যার ফোন দিচ্ছি লাউড স্পিকারে, বাদী আমাকে নিতে যদি পারমিশন দেয় তাহলে আমি নিব, না হলে আমি নিব না। কেন? আমি নিজের উপরে দায় নিব না 50,000 টাকার। আমি লাউড স্পিকারে কোর্টের ভিতর থেকে স্যার আমাকে পারমিশন দিলেন, ঠিক আছে কল দেন। তা আমি বললাম বিষয় 50,000 টাকা দিচ্ছে, 2,60,000 টাকার মামলা, আপাতত 50,000 টাকা আচ্ছা দিচ্ছে, আগামী ধার্য তারিখে হয়তো 50,000 টাকা দিবে, 3-4 ডেটে মামলা শেষ হবে। আপনি রাজি থাকলে টাকাটা নেন। আমি আগে আদালতের বাইরে যে কথা বললাম, বলে লাউড স্পিকারে থাকা অবস্থাতে ভিতরে যে আদালতকে শোনালাম। বলো ঠিক আছে, আমার আইনজীবীকে টাকা দেওয়া হোক। হয়ে গেল। তখন আমি সই করে নিলাম। আচ্ছা পরের ধার্য তারিখে ওই সই নিচে আবার আমি বাদীর সই নিয়েছি যে আমি 50,000 টাকা বুঝিয়া পেয়েছি। তাহলে আমার দায় শেষ হয়ে গেল। তাহলে পরে যদি বলে এটা তো আমার জি কাছে টাকা নাই, আইনজীবীর কাছে আছে। বুঝেননি? 2 দিন পরে এসে আমার বাসা থেকে অবশ্য জি। টাকা নিয়ে গেছে। তাহলে এই স্বীকৃতি বোঝানোর জন্য এই আলোচনাটুকু করতে হলো। তার মানে আমাকে পারমিশন দিল বলে আমি তার প্রতিনিধি হলাম। এখানে শুধু আইনজীবী না, তার পক্ষে প্রতিনিধিও হলাম, তাই না? জি। ক্রমাগত চুক্তি ভঙ্গের ক্ষেত্রে তামাদির মেয়াদ কিভাবে পরিগণনা করা হয় ব্যাখ্যা করুন। 23 ধারায় আছে,
ক্রমাগত চুক্তিভঙ্গ, চুক্তি করছে চুক্তিভঙ্গ, চুক্তি করছে চুক্তিভঙ্গ। আমার কাছে একটা মামলা আসছিল, তাদের মধ্যে দুইবার বিয়ে হয়েছে। একবার আগের আইনজীবী মামলা করেছিল, সেখানে সে মোহরানা টাকা পেয়েছে। পরে কিছুদিন মামলা চলার পরে মোহরানা টাকা দিয়ে কিছুদিন আলাদা ছিল। পরে আবার কি করেছে, বাচ্চা একটা আছে, মেয়ে বাচ্চা, তার জন্য প্রতি মাসে টাকা পাচ্ছে 2,500 টাকা করে, আগের আইনজীবী করে দিয়েছে। পরে আবার কি হয়েছে, তাদের মধ্যে আবার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আবার তালাক দিয়েছে। বুঝতে পেরেছেন? দুইবার বিয়ে, দুইবার আচ্ছা তালাক। সে দ্বিতীয়বার আবার মোহরানা খোরপোশের জন্য আবার মামলা করেছে। এখন ওই মামলাটা ওই আইনজীবী আবার করেছে, করার পরে এখন কোনোভাবে ওই মামলাটা এনওসি দিয়ে আমার কাছে আসছে। আসার পরে যে আইনজীবীটা ফাইলিং করছে উনি আবার কনফ্লিক্ট ইন্টারেস্টের মতন বিবাদী পক্ষে, সে আবার মামলাটা রিসিভ করে লিখিত জবাব দিয়েছে। তো আমি এটা একেবারে ঘোর আপত্তি জানালাম যে ইনি করতে পারবেন না, কনফ্লিক্টিং ইন্টারেস্ট। তো বলছে আমি তো এনওসি দিয়ে দিয়েছি, আমি তো তার কি না, মক্কেল এখন নিয়োগ প্রাপ্ত বর্তমানে নাই। আমি বললাম জি বর্তমানে মক্কেল আপনি নাই, কিন্তু সাক্ষ্য আইনের 126 ধারায় দেখেন, সাবেক মক্কেলের পক্ষে আপনি কি জি কনফ্লিক্টিং ইন্টারেস্ট বা গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে। তো আপনি এই, বাদীর কাছ থেকে সবকিছু গল্প শুনেছেন, মামলা ফাইলিং করেছেন, এখন আপনি তো জেরা থেকে অ্যাডভান্টেজ পাবেন। এটা যদিও কনফ্লিক্ট ইন্টারেস্ট হচ্ছে না, তাও 126 ধারা আপনি এটা করতে পারবেন না। যদি আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট এটা দাবি নাও করেন, 126 ধারা আপনাকে পারমিশন দেয় না। তো এখানে কোর্টও কনভিন্সড হয়ে, মানে কোর্টও কিন্তু কনফিউশনে পড়ে গেল। তো বললো স্যার আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি আপনাকে বাড়ির লাইব্রেরি থেকে বই এনে আপনাকে দেখাচ্ছি, আর যদি ফোনে দেখতে চান আমি নেট থেকে দেখাচ্ছি। তো আপনি বই এবং একটা ফটোকপি দেন এক সেট। উনি কিন্তু সিনিয়র আচ্ছা সিভিল জাজ ছিলেন, তারপরে উনি চাইলেন, দিলাম। এখন ওনাকে একটা আদেশ দেওয়া হলো, লিখিত জবাব বাতিল, আপনি এই মামলা ছেড়ে দেন, অন্য আইনজীবী লিখিত জবাব দিলে লিখিত জবাব হবে, না হলে একতরফা শুনানি হবে। আচ্ছা ওই আইনজীবী এখন পর্যন্ত আমাকে দেখলে আমার দিকে তাকায় আর একটু বিরক্ত ভাব আচ্ছা আচ্ছা দেখায়, সিনিয়র আইনজীবী। তো তারপরে এই মামলায় অন্য একজন আইনজীবী আসলেন, ওনারই হয়তো বা জুনিয়রকে দিয়ে করাইছেন। তো আমার পক্ষে রায় হলো 5,000 টাকা, 7,000 টাকা করে আমি খোরপোশ, 3 মাসের ইদ্যৎকালীন 21,000 টাকা, এবং দ্বিতীয় বিয়ের মোহরানার টাকাও পাবো। এইভাবে আমার পক্ষে রায় আসলো। তারা এটার বিরুদ্ধে আপিল গেল, এটার বিরুদ্ধে আপিলে গেল, আপিলে আচ্ছা যেও আমার পক্ষে টিকে গেল। তার মানে দুইটা কাবিননামারই সে টাকা পেল আমার মক্কেল। এবং ওই আচ্ছা মক্কেলের যে উপকারটা করেছি ওনার মাধ্যমে এখন আমার প্রতি মাসে মামলা আসে। বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, আজাদ ভাই, আপনি ক্লাস করার দরকার নাই, আপনি রেকর্ডিংটা শুনে নিয়েন, ঠিক আছে? আপনাকে লাইন থেকে রিমুভ করে দিলাম। বুঝতে পেরেছেন? একবার নিষেধ করব, তারপর রিমুভ করে দেবো, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কারণ আপনি বাচ্চার হাতে ফোন দিয়ে ক্লাস করবেন তাহলে তো হবে না, তাই না কামরুজ্জামান ভাই? সময় নষ্ট হচ্ছে না? স্যার হ্যাঁ, এখন যেটা বলছিলাম, তাহলে এই চুক্তি, কাবিননামা একটা সিভিল কন্ট্রাক্ট, বিয়ের কাবিননামা কিন্তু সিভিল কন্ট্রাক্ট, এটা জানেন কি? জি তো জি স্যার একবার বিয়ে করলো, আবার সে মোহরানা দিচ্ছে না, মোহরানা না দেওয়াটা চুক্তিভঙ্গ না? জি তাহলে যতবার সে চুক্তিভঙ্গ করছে ততবার মোহরানার টাকা আদায় করে দিয়েছে। ক্লিয়ার? জি এটা হচ্ছে 23 ধারা প্রযোজ্য। যা অন্যায় করা হতে, এখানে আমি দুইটা কেস ল দিয়েছিলাম বলে কিন্তু জিতেছি, কেস ল ছাড়া জিতে যাবে না এই ধরনের মামলায়, কনফিউশন, তাই না? জি সেক্ষেত্রে চুক্তিভঙ্গ অথবা অন্যায় চলাকালীন সময় প্রতিবার চুক্তিভঙ্গের বা অন্যায়ের প্রতি প্রতি মুহূর্তে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। তো এই যে স্বামী ও স্ত্রী উভয়ের দাম্পত্য অধিকার রয়েছে, এই অধিকারে বাধা করলে এরূপ বাধা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত অবিরাম অন্যায় মর্মে পরিগণিত হবে। আবার বিনা অনুমোদিত অন্যের সম্পত্তিতে ট্রেসপাস করলে বা প্রবেশ করলে, আজকে প্রবেশ করেছে, আজকে কজ অফ অ্যাকশন তৈরি হলো, কালকে আবার প্রবেশ করেছে, তাহলে আজকের কজ অফ অ্যাকশন নিব না আগামীকালকেরটা নিব? এই আগামীকালকেরটা আগামীকালকেরটা, তার মানে গতকালকেরটা বাদ হয়ে যাবে, যেটা জি প্রেজেন্ট হয়ে যাবে সেটাই কজ অফ অ্যাকশন। এটাই 23 ধারা, বুঝেছেন? জি কারণ একাধিক তো কজ অফ অ্যাকশন হয় না। আমার কাছে একটা চেকের মামলা আসছে, দুইবার লিগাল নোটিশ পাঠানো হয়েছে, আগের আইনজীবী পাঠাইছেন, আর বিচার ফাইলে সে মামলাটা আসছে। এখন
আসামি পক্ষের আইনজীবী এই জায়গায় জেরা করছে। তা আমি বললাম যে স্পষ্টভাবে আপনি স্বীকার করেন 2বার আমরা লিগ্যাল নোটিশ পাঠাইছি, আপনার ভয় নাই। কারণ একটা চেক 6 মাসের মধ্যে আপনি, ইউওএল একটি জমির উপরভাগের মালিক, যেটা পড়ছিলাম, হ্যাঁ। এখানে কয়লা উত্তোলন, এখানে কয়লা উত্তোলন নিচে হচ্ছে, উপরে জমি ফেটে গেছে বা ধস শুরু হয়েছে, যেদিন ধস শুরু হবে মানে প্রকৃত ক্ষতি হবে সেদিন থেকে গণনা শুরু হবে, এটা হচ্ছে বিষয়। সরকারি প্রজেক্ট হলেও কিন্তু এটা প্রযোজ্য হবে, তাই না? জি সরকারের বিরুদ্ধেও মামলা করতে পারবে। তার মানে এখানে 2-3টা ডেট থাকবে, মিনিমাম 3টা ডেট থাকবে। যেই তারিখে কাজ শুরু করলো নিচে সেই তারিখ, যেটা উত্তর নয়। আর যেই তারিখে ধস নামবে বা প্রকৃত ক্ষতি সামান্য শুরু হয়েছে সেই তারিখে উত্তর। এবং শেষে আরেকটা তারিখে বলবে একেবারে ধসে গেছে, বেশি ক্ষতি হলো। তার মানে মোটামুটি মাঝের তারিখটা উত্তর হবে, এই ধরনের প্রশ্ন, তাই না? জি একজনের ফ্ল্যাটের পাশে আরেকজনের ফ্ল্যাটের নিচে আন্ডারলাইন করছে, পানির লাইন বা গ্যাসের লাইন করছে, ড্রেনেজ করছে, ঠিক আছে। আবার অনেক সময় জি মাটির নিচ দিয়ে কিন্তু ইলেকট্রিক লাইনও করে ইদানিং, ওই জি সাব করে স্যার। স্টেশনের লাইন। সেটা করতে গিয়ে যদি পাশের বিল্ডিং এর ফাটল ধরে, এটা দায় নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক আছে। জি আরেকটা, এই সেম উদাহরণ একটা হতে পারে, মাটির নিচে কাজ করতে না গিয়েও পাইলিং, বোঝেন তো, বিল্ডিং এর জি জি পাইলিং করতে অনেক গিয়ে ভারী পাশের মজবুত। পাশের বিল্ডিং নড়ে ফেটে যেতে পারে না? জি জি, এক ধরনের ভূমিকম্প মতো অনুভূত হয়। তো এইটা কিন্তু যথেষ্ট সতর্কতা অনুসারে করতে হবে, ঠিক আছে। না করলে এই পাইলিং এর ক্ষতির কারণেও কিন্তু কি হতে পারে, মামলা হতে পারে। এবং এই 24 ধারাকে টার্গেট করে প্রশ্ন আসতে পারে, ক্লিয়ার? জি তো একটি দেওয়ানি মামলা রায় প্রচারিত হয় 10/9/15, ডিক্রি প্রস্তুত হয় 16/9/15, 6 দিন, 5 দিন পরে, 6 দিনের দিন। ডিক্রিতে রায়ের প্রতিফলন না ঘটে, মানে একটু ভুল হয়েছে, তাহলে 30/9, মানে 14 দিন পরে ভুল সংশোধন হওয়ার জন্য একটা দরখাস্ত দিছে, এবং 30/10, 1 মাস পরে সেটা সংশোধন হয়েছে। তার মানে মাঝখানে যতই তারিখ হোক না কেন, এই 30/10 সংশোধন হয়েছে, এটা মানে আমি প্রকৃত যে ডিক্রি দিয়ে আমার কাজ হবে, ওই ডিক্রিটা আমি হাতে পেলাম কত তারিখে? 30/10/15। ডিক্রিটা সংশোধন হলো, ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয় 30/10/18। তাহলে উক্ত ডিক্রি কি জারি তামাদি বাড়িত কিনা, অর্থাৎ এখানে আপনাকে দেখাবে যে প্রথম ডেট থেকে গণনা শুরু হবে না সংশোধনের ডেট থেকে গণনা শুরু করবে। তাহলে সংশোধনের ডেট থেকে গণনা শুরু করবে, তাই না? 30/10 থেকে, অর্থাৎ ডিক্রিটি সংশোধিত হয়ে চূড়ান্তভাবে প্রস্তুতের তারিখ হতে, অর্থাৎ এত তারিখ হতে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 182 ধারা অনুচ্ছেদ মতে 3 বছরের মধ্যে করতে হবে মামলা। তো এখানে 3 বছরের মধ্যে মামলা হয়েছে কিনা সেটা দেখে নেওয়া যাক। তো জি 15 থেকে হয়েছে। 18, 3 বছরের জন্যই তো হয়েছে, তাই না? এখানে 15, জি এখানে 18, একেবারে হুবহু 3 বছর। লাস্টের দিন মামলা করেছে বা একদিন আগে, কারণ শুরুর দিন এবং শেষের দিন তো বাদ বাদ যাবে না, শুরুর দিন বাদ যাবে, তাই না? শেষের দিন আদালত জি বন্ধ আছে এটা তো আর বলছে না। তার মানে আমরা শুরুর দিনটা বাদ দিলে অ্যাবসুলেট দিনে মামলা করা হয়েছে, তামাদিতে বাড়িত নয়, ঠিক আছে। তাহলে 12 ধারার বিধান মতে রায় ও ডিক্রি প্রচারের তারিখ ও ডিক্রিটি জাবেদা নকল প্রাপ্তির সময়টুকু বাদ যাবে। এখানে স্বভাবতই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংশোধিত হয়েছে, তারপরে দরখাস্ত দেওয়ার পরে তো রায় পেতে আরো একটু কিছু সময় বাদ যাবে। তার মানে সে যেহেতু একেবারে অ্যাকুরেট 3 বছরের মধ্যে মামলা করেছে, অতএব এটা তামাদিতে বাড়িত নয়। বলেন সালাউদ্দিন ভাই। স্যার, যদি ধারাটা মনে থাকে কিন্তু অনুচ্ছেদটা সঠিক মনে না করতে পারি, এতে কি প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা আছে? ভুল নয়, মামলার মানে নম্বর কমে যাবে, জি স্যার। নম্বর কমে যাবে। এই শেষে এসে ওই প্রশ্ন করছেন। না স্যার, অনুচ্ছেদ গুলো অনেক সময় মানে মনে করতে অনেক সময় ইয়া হয়ে যায় আর কি। আচ্ছা স্যার। আপনার অনুচ্ছেদ, এই যে 3 বছর যখন আপনি বলবেন 3 বছরটা পেলেন কোথায়, এটা আপনাকে বলতে হবে না? তা তো অবশ্যই স্যার। এক্স ওয়াই এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 তারিখে নিবন্ধিত বায়না চুক্তি করে, নিবন্ধিত বায়না চুক্তি এ21 এসআর অ্যাক্ট, তাই না? তার মানে এটা তারিখটাও কিন্তু 5 সালের পরে, তাই না? তার মানে অবশিষ্ট মূল্য দিতে হবে।
চুক্তিনামায় হস্তান্তর দলিল নিবন্ধনের কোনো সময় উল্লেখ করা হয়নি। মানে এই যে ফাইনালি কত দিনের মধ্যে, কত মাসের মধ্যে দলিলটা এক্সিকিউশন করবে এটা বলা হয়নি। এই সুযোগটা নিবে কে? জমির মালিক। ওয়াই 1/9/2021 তারিখে চুক্তিনামায় উল্লেখিত অবশিষ্ট অর্থ গ্রহণে এক্স কে বিক্রয় দলিল নিবন্ধনের জন্য অনুরোধ করে, বলে ভাই বাকি টাকা নেন এবং কি করেন, 8 মাস পরে বলছে তাই না, 8 মাস পরে জি বলছে বাকি টাকা নেন এবং আমাকে রেজিস্ট্রি করে দেন জমিটা। এখন সে বলছে যে দলিলে তো বলা নাই কয় মাস পরে দিতে হবে। অতএব এই দলিল কি, এক্স বিক্রয় দলিল নিবন্ধনে নানা অজুহাতে বিলম্ব করতে থাকে এবং অবশেষে 1/1/2022, তার মানে প্রায় 1 বছর পর সে বললো যে আমি করে দিতে পারবো না, কারণ সে দেখছে ঝামেলা আছে দলিলের মধ্যে, তাই বায়না চুক্তিটা কি অসম্পূর্ণ হয়ে আছে তাই না। ওই বায়না চুক্তি বলবতের জন্য 1/10/2022 তারিখে মোকদ্দমা দায়ের করে। তাহলে অস্বীকার করলো 1/1/22, 1/10/22, মানে তার মানে এটা 10 মাস পরে তাই না। জি 10 মাস পরে তামা দিতে পারি তো। চুক্তি প্রবলের মামলার মেয়াদ কত? 1 বছর স্যার। কত এক বছর কত স্যার। কত অনুচ্ছেদ? 113। 113। 113। তাহলে 1 বছর 10 মাস পরে করলে কি বাড়িতে হবে? বাড়িতে না। নয়। না স্যার। 113, 1 বছর, ঠিক আছে। জি কোনো মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আর অস্বীকারের তারিখ থেকে কিন্তু ওই তামাদের মেয়াদ শুরু হবে আগেরটার, ঠিক আছে। আচ্ছা। কারণ সেদিনে তো কজ অফ অ্যাকশন সৃষ্টি হলো তাই না। জি 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 স্যার। কোনো মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য তারিখে বাদে অসুস্থ হয়ে যায়, আসে না, খারিজ হয়ে যায়, 3 মাস পর এসে একতরফা খারিজের জন্য রদরহিত পূর্বক তা পুনরুজ্জীবিতর ব্যবস্থা করেন। এখন 1 মাস যেহেতু পার হয়ে গেছে সরাসরি করা যাবে না তাই না। তার মানে এটা জি নয়ে করতে হবে, নয়ের কতে করতে পারবে না, মিসকেস সৃষ্টি হবে তাই না। জি তাহলে 9/9, 3 মাস যেহেতু, 5 ধারা বিলম্ব মকুব চাওয়া যাবে, চাওয়া যাবে। কারণ 9/9 তো কিন্তু প্রকৃত সময় হচ্ছে 30 দিন, পার হয়ে গেলে 5 ধারা বিলম্ব মকুব চাইতে হবে। তাহলে দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য, তাই বিধান প্রযোজ্য। প্রশ্নে কি চেয়েছে? তামাদি মওকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন। তার মানে এটা প্রযোজ্য, এখন কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবো সেটাও আমাকে আবার উত্তর দিতে হবে। এই 3-4টা পয়েন্ট। যথেষ্ট বিষয়, সাফিসিয়েন্ট কজ, অবহেলা ছিল না আমাদের, মক্কেলেরও ছিল না, উকিলেরও ছিল না। বিলম্বের সন্তোষজনক একটা ব্যাখ্যা করতে হবে, যে অসুস্থ ছিল বা কোনো কারণ দেখাতে হবে, এবং সরল বিষয় হচ্ছে বিলম্বের কারণটা দেখাতে হবে, তাই না। জি একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য 1/9 ধার্য ছিল, খারিজ হয়েছে। একই প্রশ্ন, আগের প্রশ্ন দেখুন। আপিল করতে চাই, এক রায়ের বিরুদ্ধে আপিল করতে চাই, গুরুতর অসুস্থতার কারণে আপিলের সময়ের মধ্যে আসতে পারেনি, তামা দিতে বারিত হয়ে গেছে আপিলের সময়টা। 8 ধারা দেখেন, মানে 5 ধারা বিধান প্রযোজ্য কিনা। ওইখানে কিন্তু 9/9 খারিজ রদ রহিত, আর এটা আপিল। মূল প্রশ্নই হচ্ছে 5 ধারা প্রযোজ্য কিনা, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা। জি প্রযোজ্য। প্রযোজ্য, তাহলে 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তার রায়ের পূর্বে জি আপিলের যে বিধান, সেখানে যেহেতু এখানে তারিখ নাই, সময় উল্লেখ নাই, আপনি ইচ্ছা মতন বলতে পারবেন, এবং তারিখ উল্লেখ করারই দরকার নাই, যে শেষ হয়ে গেছে আপিলের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য, অতএব সময় বৃদ্ধি আবেদন করতে পারবে, শেষ তাই না। জি এখানে কি রিভিউ আবেদন করতে চাই, সময় শেষ, গুরুতর অসুস্থতার কারণে। গুরুতর অসুস্থতা একটা কিন্তু যথেষ্ট কারণ। এখানেও ওই 8 নং প্রশ্ন, 8 নং প্রশ্ন দেখেন, 5 ধারাকে টার্গেট করে প্রচুর প্রশ্ন আসছে, প্রবলেমেটিক। রতনালী ব্যাংক হতে 50 লক্ষ টাকা এত তারিখে ঋণ নাই, উক্ত ঋণ 3 বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল, মানে ঋণের মেয়াদ 3 বছর। রতন ঋণের টাকা পরিশোধ করেনি, 24 সালের 1 অক্টোবর 10 লক্ষ টাকা পরিশোধ করে, মানে আংশিক স্বীকৃতি এখানে আসবে তাই না। ব্যাংক 1 জুন 2025 তারিখে সুদসহ সমুদায় টাকা আদায়ের জন্য একটি মোকদ্দমা দায়ের করে। আর রতন লিমিটেশন অ্যাক্টের কোনো বিধান সুযোগ গ্রহণ করতে পারে কিনা, কি সুযোগ গ্রহণ করবে।
যে তিন ধারায় এটা খারিজের যোগ্য, কেন এটা চাচ্ছে, তাই না? কিন্তু এটা সুযোগ পাবে না কেন? 20 ধারা বিধান মতে ঋণ পরিশোধের তারিখ থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, এবং অনুচ্ছেদ 57 বিধান মতে 3 বছর। তো এখন কে বিবাদে এসে বলছে স্যার 20 বছর, 20 সালে তো আমি মামলা, 20 সালে তো আমি ঋণ নিয়েছি, কত সালে? 20 সালে। আমি তো 20 সালে ঋণ নিয়েছি। ভাই কথা হচ্ছে আশপাশে কারো? তো 20 সালে ঋণ নিয়েছি আর মামলা করেছে কত সালে? 25 সালে। তাহলে কোন উকিলের কাছে গেছে, উকিল বলছে আপনি কি করেন, 3 ধারা একটা দরখাস্ত দিয়ে দেন খারিজের জন্য, সরাসরি খারিজ, তামাদি বাড়িতো এই কথা বলে দরখাস্ত দিছে। কি যে স্যার 5 বছর হয়ে গেছে, 20 সালে তো ইয়া নিয়েছে। তো আসলে কি তাই? 20 থেকে 23, 23 সালে ইতিমধ্যে গিয়ে সে 2024 সালে এখানে দেখেন, অক্টোবরে আমাদের একটা এ- জি। 1/8/2020 সে আংশিক পাঠ পেলেও যদি, মানে কি বলে, আংশিক পেমেন্ট যদি নাও থাকতো, তাহলে 23 সালের অগাস্ট মাসে তা আমাদের মেয়াদ শুরু হতো, তাই না? তাহলে 23, 24, 25, 26, নর্মালি তার তো এমনি সময় আছে, তাই না? 26 সাল পর্যন্ত আছে না? জি আছে। তারপরে সে 24 সালে কি টাকা দিয়েছে, তার মানে 24 সাল থেকে 27 সাল পর্যন্ত তার মেয়াদ আছে। অর্থাৎ এটা জি তামা দিতে পারতে হবে না, ঠিক আছে? এবং যেহেতু তামা দিতে পারতো না, বিবাদী সুযোগ নিতে পারে না। ওকে, জি। এখানে একটা ওই যে 2 নম্বর প্রশ্নের মতন প্রশ্ন আছে, যে বিভিন্ন তারিখ দেওয়া আছে। 4 ধারা বিধান মতে মোকদ্দমাটি দায়ের করার তামাদি সর্বশেষ মেয়াদ 26/11/23, কেননা ওই তারিখে পিতা মৃত্যুবরণ করে, তাই না? কিন্তু আদালত খোলা ছিল। 6 ধারাকে টার্গেট করে প্রশ্ন, এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়, তার মানে এখানে ঋণগ্রস্ত কে? এ। এ হচ্ছে ঋণী। বি, সি ও ডি তার অংশীদার, যার অংশীদার। তার মধ্যে বি উন্মাদ, সি নাবালক ও ডি শারীরিক প্রতিবন্ধী। এখানে কি তিনজনই বৈধ অপারগ? না স্যার, হ্যাঁ কে বৈধ? তিনজনাই স্যার। উন্মাদ, নাবালক এবং প্রতিবন্ধী তিনজনাই। ডি শারীরিক প্রতিবন্ধী, মানসিক না। ও সরি 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 সরি। তার মানে ডি হচ্ছে বৈধ অপারগ না। 6 ধারায় ডি এর কোনো সমস্যা নাই, সে শারীরিক প্রতিবন্ধী, তার হাত বা হ্যাঁ পা ডি নাই বা সমস্যা। কোনো সমস্যা, ডিজেবল বা একটা চোখ নাই, তাতে সমস্যা নাই। 2টা চোখ না থাকলেও সমস্যা নাই। 2টা চোখ না থাকলেও কিন্তু মামলা করতে সমস্যা নাই, তার যদি ব্রেন ঠিক জি থাকে, জি তাই জি না? জি আর জি। তার যদি বয়স ঠিক থাকে। এখন বি ও সি এর সম্মতি ছাড়াই ডি কি এ কে দেনামুক্ত করতে পারবে? পারবে, কারণ তার জন্য তো তামাদের মেয়াদ শুরু করছে, চলছে। যদি দেনামুক্ত না করে তাহলে তো তামাদের মেয়াদ বাড়িত হয়ে যাবে। রাশিদ আপু মানে ডি বলেন। এর ঘড়ি চলবে। হুম। স্যার, রাশিদ। আপনার ওই একটা পরীক্ষার মধ্যে প্রশ্ন ছিল এই শারীরিক, এই জায়গাটা বুদ্ধি প্রতিবন্ধী ছিল। হুম। স্যার এই তখন ক্ষেত্রে কি হবে? তখন ওই 6 ধারা প্রযোজ্য হয়ে যাবে সবার ক্ষেত্রে। জি স্যার, ঠিক আছে। বুদ্ধি প্রতিবন্ধী মানে তো জড় বুদ্ধি বা উন্মাদ, জি যেটা হোক স্যার, না আমি কেন। এটি ইডিয়ট। জি। হ্যাঁ, তার মানে প্রশ্ন তখন উল্টে যাবে পুরো কাহিনী। যদি এ দেনা পরিশোধে অস্বীকৃতি জানায়, এ বলছে যে তোমরা 10 লাখ টাকা পাবে, দিব না, যা পারো করো। এবার ডির তো উচিত যে মামলা করে দেওয়া, জি জি। না হলে তো তামা দিতে বাড়িতে হয়ে যাবে। আর ডি এর জন্য বাড়িতে হওয়া মানে সি আর বি এর জন্য বাড়িতে হয়ে যাওয়া, তাই না? তার মানে মেয়াদ স্থগিত থাকবে না কি? থাকবে না, অতিবাহিত হতে থাকবে। এখানে প্রশ্ন করছে মেয়াদ অতিবাহিত হতে থাকবে নাকি স্থগিত থাকবে? অতিবাহিত হতে থাকবে। কেন? এখানে 6 ধারা সবাই বৈধ প্রতি অপারগ কিনা এটা দেখতে হবে, সবাই নয়। যেহেতু ডি শারীরিক প্রতিবন্ধী কিন্তু বৈধ অপারগ নয়, তাহলে এই 2 জনের অনুমতি অনুমতি ছাড়াই ডি এর থেকে টাকা নিতে তো তার কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা তাহলে স্যার এখানে তাহলে তিনজনই যে বৈধ অপরাধ নয় সেটা প্রমাণ করার জন্য 6 ধারা বিধানটা টানতে হবে। হ্যাঁ, ছয় বুঝতে ধারা পেরেছি। বিধান টানতে হবে যে ডি বৈধ অপারগ নয় সেটার জন্য। ঠিক আর আছে। মূল উত্তর হচ্ছে 7 ধারায় হ্যাঁ কতিপয় হ্যাঁ ব্যক্তি সেটাই। বৈধ অপারগ, একজনের জন্য জি জি। মেয়াদ চলতে শুরু করেছে ডি এর জন্য, তাই সবার জন্য চলতে শুরু করবে। এ ঠিক হচ্ছে আছে। উত্তর। 2টা সেকশনকে টার্গেট করতে হবে উত্তরে। এটা 23 সালে আমি মডেল টেস্টে দিয়েছিলাম, হ্যাঁ। জি মানে এমসিকিউ এ মডেল টেস্টে দিয়েছিলাম এই প্রশ্নটা, এমসিকিউ এ তুলে দিয়েছি, ঠিক আছে?
এমসিকিউ তুলে দিয়েছি, রিটেনও দিয়েছিলাম। তো এখানে এই যে শারীরিক প্রতিবন্ধী, এখানে বুদ্ধি প্রতিবন্ধী এরকম করে দিয়েছিলাম। তো এই শারীরিক প্রতিবন্ধী দেওয়াতে কিন্তু অনেকে এটা ভুল করেছিল। বুদ্ধি প্রতিবন্ধী ওই যে পরের ওই পরেরটা, প্রতিবন্ধীতে প্রথমটা আছে। হ্যাঁ পরেরটাতে দিয়েছি বুদ্ধি প্রতিবন্ধী, সেটাতে আবার ভুল করেছে। তারা এখন অ্যাডভোকেট, ম্যাক্সিমাম 90% অ্যাডভোকেট হয়ে গেছে সেই ব্যাচের, কিন্তু তাদেরকেও ফাঁদে ফেলেছিলাম। আমার প্রশ্ন ছোট ছোট ফাঁদ থাকে, তাই না? জি স্যার। রাস্তার অধিকারের রাস্তা চলাচলের অধিকারে বাধা প্রদানের জন্য 2025 সালে একটি মোকদ্দমা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে, কিন্তু রাস্তার চলাচলের অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী পক্ষ প্রমাণ করে যে উক্ত অধিকার 1/1/4 থেকে 1/1/24, কত বছর হলো, 20 বছর জি। পর্যন্ত অব্যাহত উক্ত অব্যবহৃত উক্ত রাস্তাটি অব্যাহত সুখাধিকার থাকবে। হিসেবে, হ্যাঁ অব্যাহতভাবে মানে একটা না, সুখাধিকার জি। হিসাবে সত্য দাবি করে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ দখল করেছে। তার মানে অ্যাবসোলেট সুখাধিকার এজমেন্ট। মোকদ্দমাটি আইনানুগ পরিণতি কি হতে পারে? 26 ধারার বিধান অনুযায়ী বাদী পক্ষর রাস্তা চলাচলের অধিকারের বিষয়ে ডিক্রি পাবে, তাই না? পারবে। রায়হান ভাই বলেন, আর বলেন। এখানে স্যার এই প্রশ্নটা নিয়ে একটা আমার খেয়াল করলো আর কি, এই যে 4 সাল থেকে 24 সাল, এখন একটা 27 ধারার এখানে যদি প্রয়োগ করা যায়, তা সেখানে যদি দেখা গেল যে 4 বছর বা 5 বছর হয়তো কাউকে লিজ দিছে বা ইয়ে করে রাখছে আর কি, সেই সময়টার মধ্যে আর কি এই প্রশ্নটার একটু কনফিউশন আর কি কাজ করে আর কি। যদি 27 ধারা না আসে, 27 মানে যদি হিন্দু ব্যক্তির সম্পত্তি হয় এবং ওই ব্যক্তি মারা গেলে ওই সম্পত্তিতে তার স্ত্রী যদি জীবন সত্ত্ব পায়, ভাবি উত্তরাধিকার, হ্যাঁ, জি। এবং টানা 3 বছর আবার হতে হবে মিনিমাম, সেক্ষেত্রে এই 20 বছরের মধ্যে ঝামেলা সৃষ্টি হবে। তাছাড়া লিজ দিক বা যাই করুক না কেন কোনো সমস্যা নাই। ও লিজ দিল কিন্তু যাকে লিজ দিয়েছে তাই রাস্তা চলাচলে তার কি নাই, সেও বাধা দেয়নি। বাধা কিন্তু দেয়নি বলেই তো এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে, তাই না? আমি কি থেমে থাকবো, মানে কথা বন্ধ করে থাকবো? আপনি রেসপন্স করছেন না কেন? না স্যার, ঠিক আছে স্যার, ওইটাই আর কি এখনো না, হ্যাঁ বলেন বা কিছু বলেন, আপনাকে তো উত্তর দিচ্ছি আমি। কনফিউশনটা আর কি থাকে গেল আর কি, এই জন্য। কি এখন কনফিউশন থেকে গেল, সেটাও তো আমাকে বলতে হবে। কি এটা কনফিউশন হলো থাকলো বলেন। মানে 27 ধারে যে প্রশ্নটা, সেটা দেখা গেল এই সময়ের মধ্যে যদি ইয়ে থাকে, লিজ থাকে, এখন পরবর্তীতে দেখা গেল ওই মানে তামাদিটা কি পরে 20 বছরটা কিভাবে কাউন্ট হবে? ভাই লিজ দিক আর বিক্রয় করে দিক, নতুন যে মালিক সেও যদি বাধা না দেয়, তাহলে তো শান্তিপূর্ণভাবে কন্টিনিউ হলো। যেখানে এখানে বলা আছে বাদীপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে 20 বছরটা। এখন যদি আর আপনি যদি ওই কথা বলেন, তাহলে বাদীপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়নি, যদি এরকম কথা থাকে বা এর মধ্যে ভাবি উত্তরাধিকারী আসছে অথবা লিজ দিয়েছে, যাকে লিজ দিয়েছে সে এই সেই সম্পত্তিতে চাষাবাদ করতে যে বাধা দিয়েছে, তার মানে 20 বছর তো প্রমাণ হলো না। প্রশ্নের মধ্যে তো এই বিষয়টা থাকবে। ও এখন এটা আচ্ছা আচ্ছা, এটা ঠিক কি আছে। আপনার বাস্তব প্রবলেম না প্রশ্ন নিয়ে কথা বলতে চাচ্ছেন? না স্যার, এটা প্রশ্ন নিয়ে আর কি, এটা পাইলাম তো বইয়ে স্যার, ওই জন্য আর কি এটা থেকে। তো ওইটা ছবি তুলে আমাকে পাঠান, আপনার প্রশ্ন ছবি তুলে পাঠান, আমি উত্তর দিই। সে বিষয়টা তো প্রবলেম মানে দ্রুত সলভ হবে, তাই না? আচ্ছা ঠিক এরকম আছে যদি স্যার, কোনো পাঠাই। বইয়ে আপনি পান, তো ওইটা তো ওই বইয়ের মালিককে ফোন দিতে পারছেন না, আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি সলভ করে দিচ্ছি, তাই না? প্রশ্নটা দেখি। এখন আচ্ছা প্রশ্নটা বানানোই যদি ভুল হয়, যে প্রশ্নের মধ্যে ভুল আছে সেই প্রশ্ন তো সমাধান আমি দিতে পারবো না। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো স্যার, ঠিক আছে। তাহলে প্রশ্ন আমার দেখাটা জরুরি।